WBG এর মতো পরীক্ষার জন্য বায়োমলিকিউলস বা জৈব অণু নিয়ে কি এখনো টেনশনে আছেন? কোনো চিন্তা নেই। আজ আমরা সেরা 30টা MCQ নিয়ে এমনভাবে আলোচনা করব যা আপনাদের প্রস্তুতিকে একদম নেক্সট লেভেলে নিয়ে যাবে। তো চলুন শুরু করা যাক আমাদের এই স্ট্র্যাটেজিক ওয়ার্কআউট। আচ্ছা, তো আজকে আমরা কি দেখবো? প্রথমে চাপ দেবো কার্বোহাইড্রেটে, তারপর একে একে দেখবো প্রোটিন, নিউক্লিক অ্যাসিড আর এনজাইম। আর হ্যাঁ, একদম শেষে থাকছে পরীক্ষার জন্য কিছু ফাটাফাটি কৌশল, মানে প্রস্তুতির জন্য একটা কমপ্লিট রোড ম্যাপ, তাই না? তো আমাদের প্রথম টপিক হলো কার্বোহাইড্রেট। আর শুরুতেই আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা খুব সাধারণ হলেও অনেকের কাছেই বেশ কনফিউজিং লাগে। বিষয়টা হলো রিডিউসিং বনাম নন রিডিউসিং সুগার। আচ্ছা, তাহলে এই যে নন রিডিউসিং চিনি, এটা আসলে কি? দেখুন, খুব সহজ করে বললে একটা চিনির মধ্যে যে অ্যালডিহাইড বা কিটোন গ্রুপটা থাকে সেটাই তো আসল কাজের জিনিস, তাই না? ওটাই বিক্রিয়া করে। এখন যদি ওই গ্রুপটা একটা গ্লাইকোসিডিক বন্ড দিয়ে অন্য কিছুর সাথে এমনভাবে আটকে যায় যে আর নড়াচড়া করতে পারে না, মানে বিক্রিয়া করার জন্য ফ্রি থাকে না, তখন সেটাকে আমরা বলি নন রিডিউসিং চিনি। আর এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই কিন্তু পরের প্রশ্নটা জলভাত হয়ে যাবে। তো প্রশ্নটা হলো, এই চারটে অপশনের মধ্যে কোনটা নন রিডিউসিং সুগার? মল্টোজ, ল্যাকটোজ, সুক্রোজ নাকি গ্লুকোজ? একটু সময় নিয়ে ভাবুন তো। সঠিক উত্তরটা হলো অপশন সি, সুক্রোজ। কিন্তু কেন? এটাই তো আসল প্রশ্ন। দেখুন, সুক্রোজ যখন তৈরি হয় তখন কি হয়? গ্লুকোজের C1 আর ফ্রুক্টোজের C2 কার্বন, মানে দুটো মলিকিউলেরই যে রিঅ্যাক্টিভ মাথাগুলো, সেগুলো একে অপরের সাথে বন্ড তৈরি করে ফেলে। ফলে বিক্রিয়া করার জন্য আর কোনো ফ্রি গ্রুপই বাকি থাকে না। আর ঠিক এই কারণেই সুক্রোজ একটা নন রিডিউসিং সুগার। একদম সিম্পল। কার্বোহাইড্রেটের কথায় যখন এসেছি, স্টার্চকে তো বাদ দেওয়া যায় না, তাই না? স্টার্চের আসলে দুটো কম্পোনেন্ট আছে। একটা হলো অ্যামাইলোজ, যেটা একদম সোজা সাপটা একটা চেন, কোনো শাখা প্রশাখা নেই, এখানে শুধু আলফা 14 গ্লাইকোসিডিক বন্ড থাকে। আর অন্যটা হলো অ্যামাইলোপ্যাকটিন, যেটা বেশ ঝোপের মতো, মানে ব্রাঞ্চ। এতে আলফা 14 বন্ড তো আছেই, সাথে আলফা 16 বন্ড থাকে, যেটা ওই শাখাগুলো তৈরি করে। এই পার্থক্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বেশ, কার্বোহাইড্রেট তো হলো। চলুন এবার আমাদের পরের টপিকে যাই, প্রোটিন। আমরা দেখব কিভাবে ছোট ছোট অ্যামিনো অ্যাসিডের ইটগুলো জুড়ে জুড়ে জীবনের বিশাল বিশাল স্ট্রাকচার তৈরি হয়। প্রোটিনের একদম গোড়ার কথা হলো পেপটাইড বন্ড। জিনিসটা কি? যখন দুটো অ্যামিনো অ্যাসিড পাশাপাশি আসে, একটার কার্বক্সিল গ্রুপ COOH আর অন্যটার অ্যামিনো গ্রুপ NH2 জুড়ে গিয়ে এই CONH বন্ডটা তৈরি হয়। আর প্রোটিনের যে প্রাইমারি স্ট্রাকচার, সেটা আসলে আর কিছুই না, শুধু এই পেপটাইড বন্ড দিয়ে জুড়ে থাকা লম্বা একটা অ্যামিনো অ্যাসিডের চেন। এই প্রশ্নটা কিন্তু একটা ক্লাসিক, প্রায় সব কম্পিটিটিভ পরীক্ষাতেই ঘুরিয়ে ফিরে আসে। প্রশ্নটা হলো, প্রোটিনের যখন ডিন্যাচুরেশন হয় তখন ঠিক কি ঘটে? মানে অ্যামিনো অ্যাসিডের চেনটাই কি ছিঁড়ে যায়, নাকি শুধু প্রোটিনের যে 3D শেপটা সেটা নষ্ট হয়ে যায়? আর এর সঠিক উত্তরটা হলো অপশন বি, সেকেন্ডারি আর টারশিয়ারি স্ট্রাকচার ভেঙে যায়, কিন্তু প্রাইমারি স্ট্রাকচার একদম অক্ষত থাকে। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। ডিন্যাচুরেশন মানে হলো প্রোটিনের যে ভাঁজ করা সুন্দর শেপটা, সেটা খুলে গিয়ে একটা চট পাকানো সুতোর মতো হয়ে যাওয়া, কিন্তু অ্যামিনো অ্যাসিডের যে মূল মালাটা, মানে প্রাইমারি চেনটা, সেটা কিন্তু ভাঙে না। আচ্ছা, তাহলে এবার একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন। ধরুন একটা ট্রাইপেপটাইড বানাতে হবে, মানে 3টে অ্যামিনো অ্যাসিড জুড়তে হবে। বলুন তো কটা পেপটাইড বন্ড লাগবে? কি মনে হচ্ছে? 3টে? না, উত্তরটা হলো 2টো। এর পেছনের লজিকটা কিন্তু খুবই সোজা। ফর্মুলাটা হলো n-1, মানে যতগুলো অ্যামিনো অ্যাসিড n থাকবে তাদের জুড়তে বন্ড লাগবে তার থেকে একটা কম। 3টে অ্যামিনো অ্যাসিডকে জুড়তে 2টো বন্ড লাগে, ঠিক যেমন 3টে খুঁটি দাঁড় করাতে 2টো দড়ি লাগে। তাই ট্রাইপেপটাইডের n=3 এর জন্য বন্ড হবে 3-1, মানে 2টো। ওকে, প্রোটিনের পর এবার আমরা চলে আসছি জীবনের একেবারে মূল ব্লুপ্রিন্টে, মানে নিউক্লিক অ্যাসিডে। এই সেই মলিকিউল যার মধ্যে আমাদের সবার জেনেটিক ইনফরমেশন কোড করা থাকে। ডিএনএ আর আরএনএ এর মধ্যে অনেক পার্থক্য আছে, কিন্তু বেসিক পার্থক্যগুলোর একটা হলো ওদের নাইট্রোজেন বেস। দেখুন, অ্যাডেনিন, গুয়ানিন আর সাইটোসিন, এই তিনটি কিন্তু দুজনেরই কমন, কিন্তু আসল খেলাটা হয় চতুর্থ বেস নিয়ে। ডিএনএ তে থাকে থাইমিন টি, আর আরএনএ তে থাইমিনের বদলে থাকে ইউরাসিল ইউ। এই ছোট পার্থক্যটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ডিএনএ ডাবল হেলিক্স স্ট্রাকচারটা বুঝতে হলে জারকাফের রুলটা জানতেই হবে। নিয়মটা খুব সিম্পল। অ্যাডেনিন এ সবসময় থাইমিনের টি এর সাথেই জুটি বাঁধে, আর গুয়ানিন জি সবসময় সাইটোসিনের সি এর সাথেই। আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এ আর টি এর মধ্যে থাকে 2টো হাইড্রোজেন বন্ড, আর জি আর সি এর মধ্যে থাকে 3টে। মানে বুঝতেই পারছেন, জি সি পেয়ারটা কিন্তু এটি পেয়ারের চেয়ে বেশি মজবুত। তো এবার আমরা কথা বলবো আমাদের শরীরের সেই সব সাইলেন্ট ওয়ার্কারদের নিয়ে, যারা লক্ষ লক্ষ রাসায়নিক বিক্রিয়াকে সম্ভব করে তোলে। হ্যাঁ, আমি এনজাইম আর ভিটামিনের কথাই বলছি। ভিটামিন নিয়ে প্রশ্ন এলে এই চিঠিটা খুব কাজে দেবে। দেখুন, ফ্যাটে কোন কোন ভিটামিন দ্রবীভূত হয়? মনে রাখার সহজ উপায় হলো ADEK, মানে ভিটামিন A, D, E আর K। আর জলে দ্রবীভূত হয় B কমপ্লেক্স আর C। ভিটামিন সি এর অভাবে যে স্কারভি হয়, বা ভিটামিন কে যে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এই পয়েন্টগুলো থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন আসে। তো আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই সেকশনে আমরা দেখব ইতিমধ্যে যা যা শিখলাম সেগুলোকে একসাথে কাজে লাগিয়ে কিভাবে কিছু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন সলভ করা যায়। বিশেষ করে যেই মতো পরীক্ষাতে কিন্তু এই ধরনের মাল্টি কনসেপ্ট প্রশ্নই বেশি দেখা যায়। এই প্রশ্নটা দেখুন, এটা একটা পারমিউটেশন বেসড প্রশ্ন, যেই এর জন্য খুব কমন একটা প্যাটার্ন। প্রশ্নটা হলো, আপনার কাছে 3টে আলাদা আলাদা অ্যামিনো অ্যাসিড আছে, অ্যালানিন, গ্লাইসিন আর ভ্যালিন। প্রত্যেকটাকে একবার করে ব্যবহার করে মোট কতগুলো আলাদা ট্রাইপেপটাইড বানানো সম্ভব? এর ক্যালকুলেশনটা কিন্তু বেশ লজিক্যাল। ভাবুন তো, চেনের প্রথম পজিশনে বসানোর জন্য আপনার হাতে কটা অপশন আছে? 3টে। বেশ, একটা বসে গেল। এবার দ্বিতীয় পজিশনের জন্য কটা বাকি রইল? 2টো। আর শেষ পজিশনের জন্য মাত্র একটা। তাহলে মোট কম্বিনেশন কতগুলো হলো? 3 গুণ 2 গুণ 1, মানে 3 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ মোট 6টা।
এনজাইমের কাজ নিয়ে এই একটা লাইন মনে রাখলেই অনেক প্রশ্নের উত্তর দেওয়া যায়। দেখুন কি বলছে, একটি এনজাইম অ্যাক্টিভেশন শক্তি কমিয়ে একটি বিক্রিয়াকে ত্বরান্বিত করে। এটা জেই মেন 2023-এর একটা প্রশ্নের মূল কনসেপ্ট ছিল। মানে এনজাইম আসলে একটা বিক্রিয়া শুরু করার জন্য যে প্রাথমিক শক্তির বাধাটা থাকে সেই বাধাটাকেই কমিয়ে দেয়, ফলে বিক্রিয়াটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমরা যে আজ জীবনের এই আণবিক কোডগুলো নিয়ে কথা বললাম, কার্বোহাইড্রেট, প্রোটিন, ডিএনএ, এগুলো জানার পর আমাদের চারপাশের এই জীবন্ত পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিটা কি একটু হলেও বদলায়? ভাববেন কিন্তু। দেখা হবে পরের আলোচনায়।